সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নির্ণয় কুঞ্জের অতীত। নির্ণয় গুলিতে আহত হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে। নির্ণয় কুঞ্জে খবরটা পৌঁছানো মাত্র তৎক্ষণাৎ সকলে হন্যে হয়ে ছুটে আসে। সেই সঙ্গে যোগ দিয়েছে ছোট 10 বছরের মেয়ে চিনি। বাড়ির কর্ত্রী অহনা কুঞ্জ চৌধুরীও সেই সারিতে বোধহয় বাদ পড়েনি। সকলে হসপিটালে পৌঁছায়, মাত্রই শুনতে পায় ইতিমধ্যে নির্ণয়ের জ্ঞান ফিরেছে। পুরো নির্ণয় কুঞ্জ হুড়হুড় করে নির্ণয়ের কক্ষে প্রবেশ করে, অথচ অন্যদিকে ডাক্তারেরও সাধ্য নেই কাউকে আটকানোর। কারণ কুঞ্জবাড়ির সদস্যের মতামতের ওপর হস্তান্তর করবে এখনও এমন মানুষ পুরান ঢাকায় জন্ম হয়নি। এত মানুষ যখন ছোট একটা রুমে ভিড় জমিয়েছে, তাহলে সেখানে কিভাবে নীরবতা বিরাজমান হয়? নির্ণয়ের রুমে প্রবেশ মাত্রই বদলে গিয়েছে সকল দৃশ্যপট। কারণ একটাই, এটা তো বর্তমানে এখন নির্ণয় কুঞ্জের নির্ণয়ের অবস্থান রয়েছে। সমগ্র কক্ষ জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। থেমে গিয়েছে সকলের কলরব। নির্ণয় আশেপাশে থাকা মানে মিলিয়ে যায় খুশির ঝিলিক। অন্ধকার ঘন মুহূর্ত তৈরি হতে আর কতক্ষণ? কার বা সাহস হবে আগ বাড়িয়ে কথা বলার? এই নীরবতাবিহীন রুমের মধ্যে হঠাৎ করে কারো কান্নার হিচকি তোলা শব্দ সুঠাম দেহি মানবের কান পর্যন্ত পৌঁছাতেই কৌতূহল বশত নির্ণয় আখি জোড়া মিলতেই যতটা স্বাভাবিক পরিবেশ ছিল, মুহূর্তেই নির্ণয় চোখ মেলে অহনাকে কুঞ্জ চৌধুরী দেখার পর পরিবেশ আর স্বাভাবিক রইল না। সেকেন্ডের মধ্যে নির্ণয় পাগলের মতো দিশেহারা হয়ে গেল। ক্রোধের তোপে ভলভল করে মাথায় রক্ত উঠে গেল নির্ণয়ের। কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্ক অবধি প্রতিটি ষষ্ঠন্দ্রিয় যেন নিয়ন্ত্রণহীন আজ। বেড থেকে উঠে আশেপাশে যা ছিল সব কিছু দু হাতে তছনছ করে দেয়। প্রতি সেকেন্ড অন্তর ভূমিকম্পের মতো কম্পন দিয়ে ওঠে। এটা ওটা ছুটে এসে আকস্মাৎ আছড়ে পড়ছে নিচে। কারো বুঝতে বাকি রইল না সব কিছুর মূল শীর্ষে আছে অহনা কুঞ্জ চৌধুরী। নির্ণয় অহনা কুঞ্জ চৌধুরীকে দেখেই এত উত্তেজিত হয়ে পড়েছে। কারো সাহস হলো না নির্ণয়কে থামানোর। অজানা ভয়ে জর্জরিত হয়ে সকলে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সব কিছু থমথমে হয়ে আছে, কারণ কেউ চায় না নিজের জীবন ঝুঁকিতে ফেলতে। সবার চিনচিন নীরবতার মাঝে আলতাফ কুঞ্জ চৌধুরী গম্ভীর স্বরে বলে উঠল, অহনা, তুমি কক্ষ থেকে বের হয়ে যাও, নয়তো দাদুভাই শান্ত হবে না। তৎক্ষণাৎ অহনা কুঞ্জ চৌধুরী রুক্ষ স্বরে বলল, তোমার নাতি শান্ত ছিল কবে বাবা? ওই ছেলে তো ওর বাবার মতোই একটা ছাইকো, উন্মাদ, হিংস্র জন্তু হয়েছে, যাকে কোনো সাধারণ মানুষ সামলাতে পারবে না। অহনা কুঞ্জ চৌধুরীর কথাগুলো নির্ণয়ের কর্ণপাত হওয়া মাত্র নির্ণয়ের রাগ আরও এক ধাপ এগিয়ে গেল। কোনো এক অজানা কারণবশত নির্ণয় প্রচণ্ড ক্ষুব্ধতায় জল শক্ত করে গর্জে উঠে বলল, জাস্ট স্টপ ইট। এই মহিলাকে এখন এই মুহূর্তে আমার রুম থেকে বের করো। এখন মানে এখন, তা না হলে কি হবে আমি নিজেও জানি না। শুধু এই মহিলা নয়, সবাই এখন এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাও। নির্ণয় সিনহা চৌধুরী এক কথা সেকেন্ডও রিপিট করো না। নাও টাইম ইজ অন। অহনা কুঞ্জ চৌধুরী যখনই ছোট চিনির হাত ধরে বাহিরে বের হতেই যাবে, ঠিক তখনই অগত্যায় আগে কাঁপতে কাঁপতে কঠিন স্বরে দাঁতে দাঁত পিষে বলে, আমার চিনিকে লাগবে। চিনিকে এখন আমার চাই, অ্যাট এনি কস্ট। আকস্মাৎ নির্ণয়ের এইরূপ কথায় অহনা কুঞ্জ চৌধুরী ক্রোধের তোপে বলল, আমার মেয়েকে কোনো নরপশুর কাছে কিছুতেই রেখে যাব না, যার কাজ হলো মানুষ খুন করা। অহনা কুঞ্জের কথা শুনে নির্ণয় উপহাস্য করে বাঁকা হাসল। অহনা কুঞ্জ চৌধুরীর অহংকারী কথায় নির্ণয়ের হৃদয় সামান্য কি চিত ধরাতে সক্ষম হয়নি। কারণ নির্ণয় খুব ভালো করেই জানে অহনা কুঞ্জ না চাইলেও চিনিকে নির্ণয়ের কাছে রেখে যেতেই হবে। যার বহিঃপ্রকাশ ঘটল আলতাফ কুঞ্জ চৌধুরী। আলতাফ কুঞ্জ চৌধুরী অহনার উদ্দেশ্যে বলল, অহনা, অযথা কথা বাড়িও না, চিনিকে রেখে চলো আমাদের সঙ্গে। আমি চাই না এই ছোট বিষয় নিয়ে কোনো ঝামেলা হোক আর মানুষ হাসাহাসি করুক। কিন্তু বাবা, কোনো কিন্তু নেই, আমাদের সঙ্গে চলো। নির্ণয় থেকে দৃষ্টি সরিয়ে ধীর পায়ে অহনা কুঞ্জ চৌধুরী বের হয়ে যায়। এক এক করে সকলে বের হয়ে গেল নির্ণয়ের কক্ষ থেকে। শুধু রয়ে গেল সবেমাত্র প্রাপ্তবয়স্কে এক সুন্দর বিষয়ক তরুণ আর ছোট শরীরের 10 বছরের মেয়ে চিনি। নির্ণয় ঠোঁটের কোণে বালুকণার মতো ক্ষুদ্র বাঁকা হাসি। চিনিকে তার কাছে রেখে দেওয়া মানে
অহনাকুঞ্জ চৌধুরীর আগুনে ঘি ডালা সমান। এবার নির্ণয় সরু চোখে চিনিকে গভীরভাবে পরখ করতে ব্যস্ত। কে বলবে এই মেয়ের বয়স 10 বছর? যে কেউ চোখ বন্ধ করে নির্দ্বিধায় বলে দেবে চিনির বয়স 15 কিংবা 16 চলছে। দেহের গঠনও তালে তাল মিলিয়ে তাই বলছে। 10 বছরের মেয়ের চুল যদি কোমর ছাড়িয়ে যায় তাহলে 15 ও 16তে কী হবে? গায়ের রঙের কথা না হয় বাদ দেওয়া গেল, কিন্তু হরিণীর মতো আঁখি জোড়ার উথাল পাথাল চাহনি এবং সমুদ্রের অতুল পুষ্পের ন্যায় ঠোঁট দুটো পিপিলিকার মতো সর্বক্ষণ নড়তেই থাকে। ঠিক তেমনই হাসলে গোলাপের মহিমুগ্ধ ফুলের মতো গালে যেন টোল পড়ে। হাসির মাঝে অতুল দুনিয়ায় লুকিয়ে থাকা তীব্র আকর্ষণীয় টোল পরন্ত বিকেলের মতো রশ্মি ছড়ায়। কোনো প্রাপ্তবয়স্ক তরুণকে আকর্ষণ করার জন্য এতটুকুই যথেষ্ট। তাছাড়া নির্ণয় কুঞ্জে চিনির খিলখিল করা হাসির আওয়াজ ক্রমাগত প্রতিধ্বনিত চার দেয়ালে নড়ে ওঠে, যেটা চিনির মাঝে বহিঃপ্রকাশ পায়। নিজের মনের অযাচিত ভাবনায় ডুবে যাচ্ছে নির্ণয়। না না, কি ভাবছি আমি? সব কিছু থমথমে হয়ে আছে। মন মস্তিষ্কের এহেন নিয়ন্ত্রণহীন ভাবনা মোটেই গ্রহণ করতে পারছে না নির্ণয়। সরলতায় ঘেরা চিনির ভীত সন্ত্রস্ত জলে নেত্রোদয় নির্ণয় কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে চিনির উদ্দেশ্যে বলল, আমার কাছে আয়। অজানা ভয়ে জর্জরিত হয়ে এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে চিনি। নির্ণয়ের একটুখানি কথায় চিনির ধনুকের মতো সুশ্রী বাঁকানো শরীরটা মুহূর্তেই নাজুক হয়ে কুঁকড়ে আছে। চিনি গুটি গুটি পায়ে নির্ণয়ের কাছে এলো। নির্ণয় নিকটে গিয়ে পলকহীন চোখে খুঁটে খুঁটে নির্ণয়কে দেখছে। কিছুতেই চোখের পলক পড়ছে না। চিনির বেসামাল চাহনিতে হঠাৎ করে অযাচিত এক প্রশ্ন ছুড়ে দিল নির্ণয়। তোর বয়স কত? পরক্ষণেই চিনি ঠোঁট ফুলিয়ে গত স্বরে বলল, মাম্মাম বলছে সামনের বার্থডেতে 10 বছর হবে। তাহলে আমাকে এভাবে দেখছিলি কেন? আমি কি চিড়িয়াখানা থেকে পালিয়ে এসছে? তোরা মামি আমাকে কোনো অদ্ভুত চিড়িয়াখানার জন্তু মনে করিস, নাকি চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করতে এসছিস? চিনির ছোট মাথায় এই বিশেষ বাক্যরচিত কথার মানে ঢুকল না। নির্ণয় খুব ভালো করে বুঝতে পেরেছে। অতঃপর নির্ণয় সূক্ষ্ম নজরে চিনি তাকিয়ে আকস্মাৎ এক প্রশ্ন করল। স্লিপলেস ড্রেস পরেছিস কেন? চিনির নিকট নির্ণয়ের মুখ থেকে এইরূপ প্রশ্নটা অপ্রত্যাশিত বাক্য শুনে আচানক ছোট চিনি চোখ তুলে নির্ণয় চোখের দিকে চাইল। খানিকক্ষণ চুপ থেকে ছোট চিনি জড়ানো কণ্ঠে বলল, মাম্মাম বলেছে প্রচন্ড গরম পড়েছে, তাই এই জামা পরেছি। মুহূর্তের মধ্যে নির্ণয় কালো কুচকুচে মণিযুক্ত চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। হাত দুটো মুঠোবন্ধি করে বলল, তোকে যেন আর কখনো এরকম অদ্ভুত ড্রেস পরতে না দেখি। চিনি রিনরিনে আওয়াজে বলল, আচ্ছা নির্ণয় ভাইয়া। চিনির এইরূপ কথায় মুহূর্তের মধ্যে নির্ণয় রাগ নিয়ন্ত্রণে চলে এলো। চিনির সরলতায় ঘেরা মৃদু সন্ত্রস্ত জলে নেত্রতায় তাকিয়ে নির্ণয় বলল, অহনা কুঞ্জ চৌধুরীর রক্ত তোর শরীরে আছে তো? আমি তো শরীর থেকে তোর মায়ের রক্তের ঘ্রাণ পাচ্ছি না। কি বলবে তুই অহনা কুঞ্জের মেয়ে? নির্ণয়ের কথা কিছুতেই চিনির ছোট মস্তিষ্কে ঢুকলো না। মেয়েটা ক্যাপলার মতো তাকিয়ে আছে নির্ণয়ের দিকে। চিনির এমন হাবভাব দেখে নির্ণয় কপাল ভ্রু কুঁচকাল। ফের ভাবনার মাঝে অতল সমুদ্রে ডুব দিল। চিনি যদি এখন প্রাপ্তবয়স্ক হতো কিংবা এই কথার মানে বুঝতো, তাহলে নির্ণয়কে নিশ্চয়ই 2-4টে কথা নির্দ্বিধায় শুনিয়ে দিত। কে বা চায় নিজের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুনতে? এর মধ্যে নির্ণয় অযান্ত্রিক মস্তিষ্ক দলবদ্ধভাবে বিদ্রোহ করে বলল, চিনি আমাকে কথা শোনাবে। এটা ভাবতেই নির্ণয়ের মাথায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফুঁসে উঠল। কিন্তু পর মুহূর্তে নির্ণয় ভাবল, তার চিনি কখনোই এমন করবে না, আর যদি করে তাহলে সেদিন হবে চিনির শেষ দিন। নির্ণয় নিজের রাগকে সংযুক্ত করে বেডে গিয়ে বসল। ক্ষতস্থান থেকে রক্ত পড়া এখন খানিকটা বন্ধ হয়ে গেছে। ক্ষতস্থানগুলো নির্ণয়ের রাগের তাপমাত্রা অনুযায়ী চলে। ছোট চিনি আশেপাশে ভাঙা আসবাবপত্র দেখতে ব্যস্ত, কখনো এই দিক কখনো সেই দিক চোখ বোলাচ্ছে। পুরো রুমটা দেখলে যে কেউ নির্দ্বিধায় বলবে এখানে একটু আগেই ভূমিকম্পন হয়ে গেছে। নির্ণয় চিনির স্থানটা দ্বিতীয়বার পরখ করে মসৃণ হাসকি স্বরে বলল, আমার কাছে আয় চিনি। আবারও গুটিসুটি পায়ে চিনি একবারে নির্ণয়ের কাছে এসে দাঁড়ালো। নির্ণয়ের কথার সূত্র ধরে চিনি এতটাই কাছে এসেছে, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব মাত্র 5 থেকে 6 ইঞ্চি। একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর 10 বছরের মেয়ের শরীর ছুঁই ছুঁই অবস্থা। দুপ্রান্তের দুজন মানুষ কাছাকাছি এসে থমকে যায় নিঃশব্দে। কয়েক সেকেন্ড,
মাত্র কয়েক সেকেন্ডের মনের সংঘর্ষ। এটা বুঝতে পারে মাত্র নির্ণয় ভেতর থেকে কেমন যেন অদ্ভুত শিহরণ বয়ে গেল। সঙ্গে সঙ্গে নির্ণয়ের আঁখি জোড়া বন্ধ হয়ে গেল। নির্ণয় অপ্রত্যাশিত অনুভূতির পরিবর্তন দেখে নিজেই কিছুটা অবাক। আঁখি জোড়া বন্ধ রাখা অবস্থায় বলল, তোর মামি আমাকে মেরে ফেলে বুদ্ধি করে এসছিস? নির্ণয়ের কথা শুনে চিনি বোকার মতো নির্ণয় দিকে তাকিয়ে আছে। এইরূপ কর্মকাণ্ডে হুঁশ নেই চিনির। এটুকু মেয়ে অনুভূতির বা কি বুঝবে? তার এই ছোট মাথায় নির্ণয়ের কথা বোধগম্য হলো না। নির্ণয় চোখ মেলতে দুই জোড়া আঁখি আবারও একত্রিত হলো। নির্ণয়ের কালো মণিযুক্ত শূন্য অনুভূতিহীন নিস্তেজ চোখ দুটো শুধুমাত্র চিনির চোখের মাঝে নিবদ্ধ। অতঃপর নির্ণয়ের চোখে মুখে বিভ্রান্তি। নিজের গতিতে তীব্র সংকোচ করে তীক্ষ্ণ নজরে চেয়ে গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে নির্ণয়। তুই আমার পেছনে সারাদিন ঘুরঘুর করিস কেন? তখন ওইভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে হেঁচকে তুলে ফেলেছিস কেন? তোর মাম্মাম কেটে ভেবেছে তোর মতো পুচকি মেয়েকে দিয়ে নির্ণয় সিনহা চৌধুরীকে দমাতে পারবে? সো ইন্টারেস্টিং। খানিকক্ষণ চুপ থেকে জড়ানো কণ্ঠে ছোট চিনি বলে উঠল, না না নির্ণয় ভাইয়া, মাম্মাম তো এটা বলেনি। মাম্মাম বলেছে তুমি। এইটুকু বলেই চিনি থমকে যায়। চিনি অসম্পূর্ণ কথাটা নির্ণয়ের কর্ণপাত হওয়া মাত্র ভ্রু কুঁচকাল নির্ণয়। কঠিন স্বরে জিজ্ঞেস করল, আমি কি? মাম্মাম বলেছে তুমি রাক্ষস, তোমার থেকে দূরে থাকতে, নয়তো তুমি খেয়ে ফেলবে আমায়। রাক্ষস তো সুন্দরী রাজকন্যাকে নিয়ে রাক্ষস পুরীতে চলে যায়, তারপর খেয়ে ফেলে। তুমি শুনোনি সেই গল্পটা? চিনির এমন কথা শুনে নির্ণয় সরু চোখে চিনির দিকে তাকায়। তারপর নির্ণয় কি যেন একটা ভেবে ঠোঁট কামড়ে মুচকি হাসিটা ঠোঁটের কোণে রেখে চিনিকে প্রশ্ন করে। আমি তো রাক্ষস, কিন্তু সুন্দর রাজকন্যাটাকে? চিনি খিলখিল করে হেসে বলল, কেন তুমি দেখো না এই যে আমি? কথাটা শুনে নির্ণয় মুচকি হাসল। আমি রাক্ষস, তাহলে আমার আশেপাশে সারাদিন কেন ঘুরঘুর করিস? আমার কাছে তোমাকে রাক্ষস মনে হয় না, রাজকুমার মনে হয়। তুমি কত সুন্দর, আমিও তোমার মতো সুন্দর হতে চাই। আপু বলছে তুমি অন্য দেশের নায়কদের মতো সুন্দর, সবার থেকে আলাদা। নির্ণয় ভাবছে এই ইম্যাচিওর মেয়েটা বুঝতে পারছে ও তাকে কি বলছে। নির্ণয় ভাবলো, ফের ভাবলো, এই পুচকি মেয়ের বয়সটা যদি ঠিক তার স্থানে হতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারতো কি হচ্ছে তার মনে। তাহলে কখনো এতটা কাছে আসার সাহস দেখাতো না। সে নিজেও জানে না সে কাকে নিয়ে স্বপ্ন দেখছে এবং কার কাছে আছে। ভাবনার জগৎ থেকে বের হয়ে নির্ণয় আবারও প্রশ্ন করলো, আমায় কতটুকু ভালো লাগে? আকাশে যতগুলো তারা আছে ততগুলো। কথা বলেই খিলখিল করে হাসলো চিনি। চিনির হাসি দেখে নির্ণয়ের স্পন্দন ক্রমশই বেড়ে যাচ্ছে মনে হলো। হাসবে না একদম। নির্ণয়ের এই কথাটা চিনির কান অব্দি পৌঁছাতেই সঙ্গে সঙ্গে চিনির হাসি থমকে যায়। নির্ণয় ফের হাসকি স্বরে বলল, আমার ফিউচার হবে। 8 বছর পর বর্তমানে ফিরে এলো। নির্ণয় কুঞ্জে প্রতিদিনের মতো রাতের অন্ধকার পেরিয়ে এক নতুন সকালের আগমন ঘটল। ভোরের আলোতে নানা ধরনের পাখির কলধ্বনি জাগান দিচ্ছে। ভোরের আলো এই বুঝি ফুটেছে। বাড়ি মাতিয়ে রাখা হাস্যোজ্জ্বল ছোট 10 বছরের চিনি এবার 18তে পা দিবে। সেই 10 বছরের ছোট মেয়েটা এখন বড় হয়ে গেছে। আর কিছুদিন পর চিনির 18তম জন্মদিন উদযাপন হবে। সেই দিনটির আগমন ঘটবে কিছুদিনের মধ্যে। এখন চিনির বয়স 17 বছর চলছে। চিনির ঘুমে বিভোর, আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো হুঁশ নেই। বেশ আরাম করে ঘুমিয়ে আছে নির্ণয়কুঞ্জের রাজকন্যা। অতঃপর বেলা গড়িয়ে রাজকন্যার এই বুঝি ঘুম ভাঙল। মাম্মাম, ও মাম্মাম, আমার লেট হচ্ছে তো। আর কত টাইম লাগবে তোমার বলবা প্লিজ? চিনি, তুই কাকে ডাকছিস বলতো আমায়? কেন আপু, মাম্মামকে ডাকছি। মিঠি চোখ পাকিয়ে চিনির দিকে তাকিয়ে আছে। চিনি এটা বুঝতে পারা মাত্র ছোট করে একটা মিষ্টি হাসি দিল, যেন এই মিষ্টি হাসি দেখে তার বোনের মনটা গলে যায়। নয়তো নির্ঘাত আজ আপুর হাতে মার খেতে হবে। চিনি ঠিক ভাবলো যেমনটা ঘটল ঠিক তেমন চমৎকার। মুহূর্তের মধ্যেই মিঠির মন গলে গেল। তার চিনিও এটা বুঝতে পারা মাত্র দৌড়ে গিয়ে মিঠিকে জড়িয়ে ধরল। হয়েছে হয়েছে, আমার রাগ ভাঙাতে হবে না। চিনি, তোর কি টাইম সেন্স নেই? এখন তো আর ছোট নেই তুই। কেন প্রতিদিন আমি আর মাম্মাম তোর ঘুম ভাঙাবো? এত ঘুমাস কি করে তুই? আমার যে কেন এত ঘুম পায় জানি না। বিশ্বাস করো আপু, আমার ফেভারিট শিউলি ফুলের প্রমিস। আমি এক চিনি পরিমাণ মিথ্যে বলছি না। চিনির এমন বোকা বোকা কথায় চিনির আড়ালে নিঃশব্দে হাসলো মিঠি। চিনি একটু বেশি সরল। মুহূর্তেই মিঠি আবারও চোখ পাকিয়ে তাকালো চিনির দিকে। তোকে কতবার বলছি এসব আজে বাজে কথা না বলতে। আমি তোকে সব সময় বিশ্বাস করি,
আমাকে বিশ্বাস করানোর জন্য এসব বলতে হবে না। আমাকে বিশ্বাস করানোর জন্য তোর মুখের হাসিটাই যথেষ্ট। বুঝলি আমার ছোট শিউলি ফুল? শিউলি ফুল বলাতেই চিনির ছোট মুচকি হাসিটা এবার দীর্ঘাকারের হলো, কারণ চিনির শিউলি ফুল বড্ড বেশি প্রিয়। কারণে অকারণে শিউলি ফুল নিয়ে হাজার রকম করে ভাবতে বসা তার কাজ। শিউলি ফুল কত সুন্দর, শিউলি ফুলের সুঘ্রাণটা তার মন ভালো করার 99% কারণ। সে যদি শিউলি ফুল হতো তাহলে দুনিয়ার সব না পাওয়া হাহাকার পাওয়ার পরিণত হতো। আপু সত্যি আমি শিউলি ফুল, কিন্তু সবাই যে আমায় কিউটি বলে। মিঠি এবার হাসি দিয়ে চিনির 2 গালে হাত রাখলো। সবাই ঠিকই বলে তুই আমার কিউটি শিউলি ফুল। বেলি ফুল আমার, তোর এই গাল দুটি ফুলের পাপড়ির মতো, এই বুঝি ফুটন্ত এক করি। কিন্তু সব ফুল হাসলেই ফুলের পাপড়ি ঝরে, আর আমার ছোট্ট শিউলি ফুলটা হাসলেই 2 গালে টোল পড়ে, যে কেউ দেখলেই মনোমুগ্ধতায় পড়বে। মিঠির এমন কথা শোনার পর চিনি খিলখিল করে হাসছে। চিনির খিলখিল করে হাসি দেখে মিঠি মনে মনে ভাবল, এই সৌন্দর্য ও তোর ঘুমের কারণ। অন্তত মিঠির তো সেটাই মনে হয়। এই সৌন্দর্য তার জীবনের অন্ধকারের পথে ভূমিষ্ঠ হওয়ার আহরণ। কেন সে এত সুন্দর হতে গেল? নয়তো আজ তাকে এত ঘুমাতে হতো না, আর তাদেরও তাকে নিয়ে এত ভয় চিন্তা করতে হতো না, আর ওই 7টা মানুষের প্রাণও দিতে হতো না। সেদিনের কথা মনে পড়লে এখনও মিঠির গায়ে কাঁটা দিয়ে ওঠে। অত্যাচারী হৃদয়হীন সেই মানুষটার কথা ভাবলে ঘৃণায় রিডি করে ওঠে পুরো নির্ণয়কুঞ্জ। হয়তো চিনি সব ভুলে গেছে, কিন্তু অতীত কি তার পিছু ছাড়বে? না না, মিঠি কিছুতেই তার বোনের আশেপাশে অতীতকে ফিরে আসতে দিবে না। আর তার মাম্মামও ওই অশুভ ছায়াকে তার পিছু নিতে দেবে না। কেন যে চিনিকেই এত রূপ দিয়ে এই ধরনীতে পাঠিয়েছে কে জানে। একটু মুচকি হাসি দিলেই মনে হয় দুনিয়াটা হাসছে। সেই হাসি দেওয়ার পর 2 গালের টোল পড়ার যে ব্যাপারটা, না চাইতেও যে কেউ নিঃসন্দেহে মন হারাবে। গায়ের রঙটাও ধবধবে সাদা, চুল না হয় মাম্মামের মতো হয়েছে, কোমর ছড়িয়ে পড়ে, কিন্তু বেশি বড় হওয়ার আগে ভয় কেটে ফেলে। কিন্তু কই, সে আর মাম্মাম তো এত সাদা না। তাহলে চিনি কার গায়ের রং পেয়েছে? চোখগুলো যেন হাসলে কথা বলে, আর যখন নীরবতা পালন করে তখন মনে হয় কেমন যেন নেশা নেশা লাগে। যে কেউ বলবে এই চোখের দিকে তাকিয়ে গোটা এক জীবন কাটিয়ে দেওয়া যাবে। সমুদ্রের মতন উতাল পাতাল করা এক মনোরম চাহনি। থুতনির তিলটা যেন যে কাউকে আকর্ষণ করবে। তাই তো সবাই তাকে কিউটি বলে। মিঠিকে হঠাৎ করে চিনির দিকে তাকিয়ে কিছু ভাবতে দেখে চিনি বলল, এই আপু, এমন করে কি দেখছো? কাকে নিয়ে ভাবছো শুনি? চিনির কথায় মিঠির ভাবনা জগৎ থেকে ফিরে এসে বলল, ভাবছি তোর কলেজের টাইম হয়ে গেছে, কিন্তু নির্ণয়কুঞ্জের রাজকুমারীর সেই দিকে কোনো খেয়াল নেই। মিঠির মুখে এরূপ কথা শুনে চিনির হুঁশ ফিরল। তাই তো, কলেজের টাইম হয়ে গেছে, কিন্তু মাম্মাম এখনো রুম থেকেই বের হচ্ছে না কেন? তোর কি মনে হয় চিনি, মাম্মাম এত বেলা অবধি এখনো রুমে থাকবে? এত বেলা পর্যন্ত বাড়িতে থাকার মানুষ মাম্মাম? তার মানে মাম্মাম আজ বাসায় নেই, বের হয়ে গেছে? মাম্মাম আমায় রেখে চলে গেছে? তাহলে আমি কার সাথে কলেজে যাব? কে আমায় দিয়ে আসবে? মাম্মাম আজ অফিস আছে, সেখান থেকেই আবার জনসভা মিটিংয়ে যাবে। আজ তোকে আমিই দিয়ে আসবো। সত্যি আপু, তুমি দিয়ে আসবে তো? তাহলে তো অনেক ভালো হবে। সারা রাস্তা অনেক গল্প করতে পারবো। মাম্মামের সাথে গেলে তো মাম্মামের ভয়ে চুপ থাকতে হয়, কিন্তু মাম্মা মামায় না বলে চলে গেল, এমন তো কখনো হয় না। চিনির মন খারাপ বুঝতে পারা মাত্র মিঠি বলল, চিনি, মাম্মামের অনেক কাজ। প্রথমে অফিসে যাবে এবং জনসভা মিটিং, আরও অনেক কাজ। তাই আমায় বলেছে তোর খেয়াল রাখতে। এবার বের হতে হবে, ড্রাইভার আঙ্কেল কখন থেকে অপেক্ষা করছে। আপু, মাম্মাম কি করে এত দিক সামলায়? রাজনীতি, অফিস, তারপর আমাদের এবং নির্ণয় কুঞ্জ। আমি হলে তো সব রেখেই পালিয়ে যেতাম। আমাদের মাম্মাম দুনিয়ায় বেস্ট মাম্মাম, তাই মাম্মাম সব পারে। মাম্মামের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। আমাদের মাম্মাম বেস্ট, কিন্তু আপু সবাই বলে তুমিও মাম্মামের মতো হয়েছো। মাঝে মাঝে তো আমারও তোমাকে অনেক ভয় লাগে। শোন চিনি, সবাই যদি তোর মতো সরল সোজা হয় তাহলে এই পৃথিবীর মানুষ আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। তাই তো আমি মাম্মামের মতো স্ট্রং হতে চাই। চিনির মাথায় মিঠির কথাটা উচ্চ সীমান্তর জায়গায় পৌঁছালো না, তাই কিছুটা ভাবান্তর হয়ে তাকিয়ে আছে মিঠি। বলল, তোকে কিছু ভাবতে হবে না, এবার চল। মিরন্তা তাইফ মিঠি এবং চিরন্তা তাইফ চিনি আপন 2 বোন। তাদের ডাক নাম মিঠি আর চিনি। চিনি যেমন মারাত্মক সুন্দরী,
তেমনি মিঠিও কম সুন্দর নয়। মিঠির চিনির মতো লম্বা কালো চুল না হলেও কাট করা কালারিং চুলে বেশ সুন্দর লাগে, দেখতে বেশ মায়াবী চেহারা, চোখ দুটো কাজলের রেখা। গায়ের রং অনেকটা ধবধবে সাদা না হলেও তাকে শ্যামলা বলা নিতান্ত ভুল বলে ধার্য করা হবে। আর কথাবার্তা একদম মায়ের মতো, কিন্তু পুরোপুরি নয়। তবে মিঠি সবসময় মায়ের মতো স্ট্রং হতে চায়, কিন্তু চিনি বিপরীত। যে মেয়ে বুক ফাটাবে তবু মুখ ফুটবে না চিনির। আর এই দুই রাজকন্যা মা ভক্ত। অহনাকুঞ্জের আদরের দুই মেয়ে, নির্ণয়কুঞ্জে দুইটি ফুটন্ত ফুল। অহনাকুঞ্জ স্ট্রং পার্সোনালিটির ব্যক্তি। ঢাকা শহরের মোস্ট স্টাবলিশড লিস্টে সবার উপরে নাম হলো অহনাকুঞ্জ চৌধুরী, যার নামে ঢাকা শহরের হাজার হাজার খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সবাই তাকে মা জননী নামে ভালোবাসে ডাকে। অহনাকুঞ্জ চৌধুরীর কথা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তা পূর্ণরূপে রূপান্তর করতে দ্বিতীয়বার বেগ পেতে হয় না। ঢাকা শহরে অহনাকুঞ্জ চৌধুরী নামে কয়েক শত নারী সংস্থা নারীদের পাশে থেকে অন্যায়ের প্রতি রুখে দাঁড়ায়। রাজনীতি অহনাকুঞ্জ চৌধুরীর শুধু পেশা নয়, নির্ণয়কুঞ্জের ঐতিহাসিক ঐতিহ্য। নির্ণয়কুঞ্জের আরও একটি দিক আছে যা সবাইকে ভয়ঙ্কর দিকে নির্দেশনা চরম পর্যায়ে পৌঁছায়। এখনও কিছু মানুষের নিষ্ঠুরতম মানবের কথা মনে করলে কেঁপে ওঠে, যে একসময় পুরো ঢাকা শহরে নিষ্ঠুর ক্ষমতা দিয়ে দমিয়ে রেখে নিজের অন্ধকার এবং ভয়ঙ্করী পৈশাচিক রাজ দরবার তৈরি করেছিল। ভুল করা তো দূর, ভুল করার কথা ভাবা মাত্র মৃত্যু অনিবার্য। যার রাজ দরবারে ক্ষমা নামে কোনো শব্দ মুখ দিয়ে কাউকে উচ্চারণ করতে দেয়নি। এ তো সেই মানব যে 18 বছর বয়সে এমপির পদ অর্জন করে দেখিয়ে দিয়েছে তার কাছে অসম্ভব বলতে কিছুই নেই। নির্ণয়কুঞ্জের 93% সম্পদের অধিকারী নির্ণয় সিনহাদ চৌধুরী ওরফে নির্ণয়কুঞ্জ থেকে গাড়ি গন্তব্যে এসে পৌঁছালো। গাড়ি গন্তব্যে পৌঁছাতে দেরি, কিন্তু চিনি গাড়ি থেকে হুট করে নামতে দেরি নেই। চিনির এরূপ কর্মকাণ্ডে মিঠি বলল, চিনি লেগে যাবে, সাবধানে। চিনি গাড়ি থেকে নেমেই মনোমুগ্ধকর নয়নে কলেজের পরিবেশ দেখছে। মনে মনে ভাবল, 2 দিন পর আজ কলেজে আসলাম। মিঠি বলল, কি রে, কি ভাবছিস? কলেজের ভিতরে প্রবেশ করছিস না কেন? কলেজের সামনে দাঁড়িয়ে 2 হাত 2 দিকে মেলে দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে চিনি বলল, মনটা কেমন জানি অন্যরকম লাগছে। আজ বহুদিন বাদে আমার মনটাও সতেজ লাগছে। মামামের বারণ করার কারণে 2 দিন পর আজ কলেজে এলাম। মনটা শান্তি অনুভব হচ্ছে। হয়েছে, মন শান্ত কর, এবার ভিতরেই প্রবেশ কর। তুই ভিতরে প্রবেশ করলে আমি বাসার দিকে অগ্রসর হব। আর শোন, বাইরে গার্ড আছে এবং ভিতরেও গার্ড আছে। এরপরও যদি কোনো সমস্যা হয় সাথে সাথেই মাম্মামকে কল দিবি। মাম্মাম যতই ব্যস্ত থাকুক না কেন তোর কল রিসিভ করবে, কিন্তু বিনা কারণেই বা অযথা মাম্মামকে বিরক্ত করবি না। প্রয়োজনে আমায় কল দিবি। ওকে মাই ডিয়ার সুইট আপু। এটা বলেই এক দৌড়ে কলেজের ভিতরে চলে গেল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচরণ করে গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্নে চিনি। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহরের রাস্তায় ভেজা মাটির গন্ধটা বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারিদিকে সব কিছু আপনা আপনি সতেজ হয়ে ওঠে মেয়েটা। মিঠি আনমনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ডান পিঠে দুরন্ত ডানা ঝাপটানো মেয়ে একটা। এই মেয়েটাকে সামলাতে হিমশিম খেতে হয়। মনে হচ্ছে পাখি খাঁচা থেকে মুক্তি পেয়েছে। ভীত হিরুনির মতো টানা চোখ দুটোর মাঝে ভয় লেগেই থাকে। হয়তো সবাইকে দেখায় চিনি স্বাভাবিক আছে, আদৌ চিনি স্বাভাবিক নয়। সারাদিন ভয়েই কুকড়িয়ে থাকে। এইসব ভাবনার মাঝে মিঠির হাতের মুঠো ফোনটা বেজে উঠল। মিঠির বুঝতে দেরি হলো না কে কল দিয়েছে। ফোন রিসিভ করা মাত্র অপ্রস্তুত সুরে বলে উঠল, হ্যাঁ মামাম বলো, আমি চিনির কলেজের সামনে। চিনি কলেজের ভিতরেই চলে গেছে। আমাদের আসতে কোনো প্রকার অসুবিধা হয়নি। চিনিকে মেডিসিন খাইয়ে দিয়েছি। এক নাগারে কথাগুলো বলে থামল। বিপরীত পাশ থেকে কি বলল বোঝা গেল না। মিঠি কান থেকে ফোনটা নামিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর মিঠি নির্ণয়কুঞ্জর উদ্দেশ্যে গাড়িতে উঠল। মিঠি গাড়িতে বসে জানালা ভেদ করে আঁখি জোড়া বাইরে নিবদ্ধ। এমন সময় হুট করে ভাবনার জগতে পাড়ি দিল 8 বছর আগে। চিনিকে যখন হসপিটালে নেওয়া হয়, পালস চেক এবং হার্ট রেট পর্যবেক্ষণ করার পর ডাক্তারের কী বলা উচিত তিনি তা বুঝছেন না। স্বাভাবিকভাবে 10 বছরের বাচ্চাদের বিপি 60 থেকে 100-এ থাকে, কিন্তু চিনির বেলায় হৃৎপিণ্ডের বিপি রেট একদম নিম্নস্থানে দেখা যাচ্ছে। সময়ের ব্যবধানে ঠিক তেমনই উচ্চমাত্রা হার্ট রেট বেড়ে যাচ্ছে।
ডাক্তার একটা সময় পর সব বাসা ছেড়েই দিয়েছেন। সেই দিন প্রথম এবং শেষবার মিঠি তার মাম্মামকে হাঁটু গেড়ে প্রথমে আল্লাহর কাছে, দ্বিতীয়বার ডাক্তারের কাছে চিনির জন্য প্রাণ ভিক্ষা চাইতে দেখেছেন। সেদিন মনে হয় আল্লাহ তার মাম্মামের ডাকে সাড়া দিয়েছেন। শুধু মাম্মাম নয়, নির্ণয়কুঞ্জের প্রতিটা সদস্য হসপিটালের কর্নারে বসে বসে কেঁদেছিল পাগলের মতো, শুধু সেই নিষ্ঠুর মানব ছাড়া। এরপর থেকে চিনির শ্বাসকষ্ট, মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তি, অল্পতে ভয় পেয়ে সেন্সলেস হওয়া, একটু বা জোরে শব্দে শরীরে কাঁপুনি ওঠা, রাতে ঘুম না হওয়া, কিছুদিন পর পর হাই ডোজের ঘুমের মেডিসিন দেওয়া। এক প্রকার বলা যায় চিনি ফোবিয়াতে আক্রান্ত। আর তখন থেকে চিনিকে চাইল্ড সাইকোলজি ডাক্তার দেখানো হয়েছে। এখন 93% সে সুস্থ। তবে চিনি নামক সেই ছোট চঞ্চল মেয়েটা আজ আর চঞ্চল নেই। চিনির প্রাণোচ্ছল হাসির রিমঝিম আওয়াজ যেন কর্ণকুহর ছাপিয়ে বহু বছর ধরে তালা লাগানো হয়েছে নির্ণয়কুঞ্জে। মেয়েটা একদম চুপ হয়ে গিয়েছে। যেটুকু দেখা যায় কিংবা রয়েছে সবটাই সেই অতীতকে ঘিরে। চিনির প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দুই চোখ, তবু কারো কাছে কিছু প্রকাশ করবে না। আর চিনি সুস্থ বা সবার সাথে যেটুকু মিশতে পারে সবটাই মাম্মামের জন্য। কিন্তু তিনি আদৌ পুরোপুরি সুস্থ হয়েছে তো? মিঠি এখনও মাঝে মাঝে চিনিকে ঘুমানোর মাঝে ছটফট করতে দেখে, ঘুমের মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ উচ্চারণ করতে দেখে। কথাগুলো ভাবতে ভাবতেই মিঠির চোখ থেকে 2-4 ফোঁটা অশ্রু গাল বেয়ে পড়ল। অনেকক্ষণ ধরে নিষ্প্রভ চোখে জানালার বাইরে চেয়ে থাকতে মিঠির গাড়ি নির্ণয়কুঞ্জের রাস্তায় পৌঁছানোর গতিবেগ করল। ঢাকা শহরের অন্য সব এলাকা বা বাড়ির মতো নয় নির্ণয়কুঞ্জ, সম্পূর্ণ আলাদা ধাঁচের, কোনো রূপকথার রাজ্যর মতো। না আছে কোলাহল, না আছে খুব কাছাকাছি জনবসতি। নির্ণয়কুঞ্জ যেই রাস্তা ধরে বাড়ির মেইন গেটে পৌঁছায় সেই রাস্তাটা জনমানব শূন্য। অন্য সব রাস্তার দুই পাশে যেই রকম দোকান কিংবা দালান কোঠা অবস্থান করে, এই রকম কিছুই কোনো কালে নির্ণয়কুঞ্জর বাড়ির রাস্তায় দেখা মেলে না। যে কেউ নিঃসন্দেহে বলে দিতে পারবে এই রাস্তা রাজত্বে পৌঁছানোর লাল বাগিচার কার্পেট। নির্ণয়কুঞ্জের পর আশেপাশে যারা বসবাস করে তারাও সুনাম দন্যের মধ্যেই পড়ে। নয়তো অহনাকুঞ্জের সাথে একই এলাকায় বসবাস করার যোগ্যতা রাখে কে? ক্লাসরুম। চিনির মনোযোগ দিয়ে ক্লাস করছে। ফিমেল টিচার আইসিটি বিষয়ে লেকচার দিচ্ছে। হঠাৎ পিউনের ডাকে চিনি ধ্যান ভাঙল। চিনি ম্যাম, অলরুমের টেলিফোন সেক্টরে আপনার ফোন এসেছে। আমি ওয়েটিংয়ে রেখে এসেছি, দয়া করে যদি আসতেন ভালো হতো। কথাটা শুনতেই নুসরাত এবং মিতু চিনির দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আর টিনা একবার চিনিকে দেখছে আর একবার পুরো ক্লাসরুমকে পর্যবেক্ষণ করছে, কারণ ক্লাসরুমের প্রত্যেকটা চোখ চিনির ওপর। ভদ্রতাবোধ চিনি ছোট থেকেই জানে, তাই তো পিয়নের ডাকার সঙ্গে সঙ্গে নিজেকে ঠিকঠাক করে চিনি বসা থেকে দাঁড়িয়ে পিয়নের বলা কথাগুলো শুনল। চিনি যে এমপির মেয়ে এটা চিনিকে দেখলে মোটেও বোঝা যায় না। চিনির কথার মতো চিনির চলাফেরাও সাদাসিধে। চিনি ভাবতে লাগলো, কে আমাকে ফোন দিয়েছে, তাও আবার ফোন সেক্টরে? আমার তো আজ ফোন অন করা, বাসা থেকে আসার সময় ফোন চার্জ দিয়ে নিয়ে এসেছে মনে করে। তাহলে চিনির ভাবনা থেকে হুঁশ ফিরল ফিমেল টিচারের কথায়। চিনি মামুনি, তুমি কথা বলে এসো ফোনে। তুমি আসলেই বাকি লেকচার কমপ্লিট করব। চিনি ক্লাসরুম থেকে বের হয়ে টেলিফোন সেক্টর রুমে অগ্রসর হচ্ছে। এর মধ্যেই চিনির থেকে 5 ফুট দূরত্ব বজায় রেখে 15 জন বলবাহুল্য ফিটনেস বিশিষ্ট ব্যক্তির সামনে দাঁড়িয়েছে। এটা দেখা মাত্র চিনির শরীর কেঁপে উঠল। চিনি কিছু বলার আগেই এদের মধ্যে কেউ একজন বলে উঠল, অহনা ম্যাম বলেছে ক্লাস রুমে চলে যেতে, টেলিফোনের ব্যাপার ম্যাম দেখবেন। তাই চিনিও কথা না বাড়িয়ে দ্রুত ক্লাসরুমে চলে যায়। দুপুর 2টো, চিনির ক্লাস শেষ, তাই বন্ধু মহলে সবাই আড্ডা দিতে বসেছে শহীদ মিনারের সিঁড়িতে। চিনির বন্ধু বলতে নুসরাত, মিতু, তিনা আর আদনান। এদের সাথেই চিনির ওঠা বসা। নুসরাত এবং আদনান টুইন, আপন ভাই বোন, তাই তো দুজন খুব ফ্রেন্ডলি। চিনির একটাই ছেলে ফ্রেন্ড ছোট থেকে। চিনির আদনানকে ছাড়া আর কোনো ছেলের সাথে মেশে না, কথাও বলে না। ছেলেদের সাথে না মিশতে পারা এটাও চিনির ফোবিয়ার একটা লক্ষণ। চিনি আদনান ছাড়া সব ছেলেদের ভয় পায়, এমনি বাড়ির দারোয়ানকেও। তাই তো চিনির প্রত্যেকটা লেকচার টিচার ফিমেল। নুসরাত আর আদনানের সাথে পরিচয় ছোট থেকে, তাই তো ফোবিয়া থাকাকালীনও চিনি আদনানকে ভয় পায়নি।
সব ছেলেদের দেখলে যেমন অস্বস্তি হয়, কিন্তু আদনানকে দেখলে সেই রকম অস্বস্তি হয় না। এই সম্পূর্ণটা ঠিক করেছে আদনান নিজে। ছেলেটা বড্ড বেশি মিশুক এবং হাসি মাখা চেহারা। একটু একটু করে চিনির সাথে মিশেছে সেই ছোট থেকে। সারাটা দিন নুসরাতকে নিয়ে আদনান চিনিদের বাসায় পড়ে থাকতো চিনিকে স্বাভাবিক করার জন্য। ওইটুকু বয়সে আদনান এবং নুসরাত চিনির জন্য অনেক করেছে। চিনি তখন সবার সাথে স্বাভাবিক না হলেও আদনান আর নুসরাতের সাথে স্বাভাবিক ছিল। অহনার মিঠির পর চিনির তৃতীয় দফা নুসরাত ও আদনানের সাথে স্বাভাবিকভাবে মিশেছে। তাদের চেষ্টা বৃথা যায় নাই। সবার মাঝ থেকে টিনা জিজ্ঞেস করলো, চিনি, এই 2 দিন কলেজে অনুপস্থিত ছিলি কেন? মা আসতে দেয়নি, তাই আমি আসিনি ভয়ে। আজ তোকে ফোন সেক্টরে কে কল দিল? আমি জানি না। চিনি, তোদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার রহস্যময় নাকি পুরো নির্ণয় কুঞ্জটাই রহস্যময় রে? টিনা, তুই কি ইন ফিউচারে সিআইডি হওয়ার পরিকল্পনা করেছিস? তাহলে দোস্ত, আমি আগেই বলে রাখছি, আমি কিন্তু রঞ্জয় হওয়ার যোগ্যতা রাখি। আদনানের বেহাল দশা, জোক আর এমন হাসি দেখে চিনি আর নুসরাতও হাসি চেপে রাখতে পারল না। কিন্তু টিনার মুখ থেকে হাসির বিপরীতে রাগ বের হলো। আদনান, তুই আমায় টোন মেরে কথা বললি কেন? আমি কি এমন বলে ফেলেছি চিনিকে? ওর জায়গায় তোর গায়ে ফোসকা পড়ে গেল? চিনির জায়গায় ভুলবশত আমার গায়ে কথাগুলো লেগেছে, তাই ফুসকাগুলো আমার গায়ে পড়েছে। বিলিভ মি দোস্ত, এখন ভীষণ জ্বালা করছে। তোর কাছে অ্যান্টিসেপটিক হবে? আই অ্যাম দ্যাট শিওর তোর কাছে অ্যান্টিসেপটিক থাকবেই। যেহেতু তুই ফুসকা ফলানোর সঙ্গম নিয়ে ঘুরিস, তাহলে অ্যান্টিসেপটিক থাকাটা স্বাভাবিক বিষয়। প্লিজ তাড়াতাড়ি দে, জ্বলে যাচ্ছে। আদনান জোরে জোরে হাসছে, কিন্তু এবার চিনি আর নুসরাতের মুখ থেকে হাসি বের হচ্ছে না, কারণ টিনা রেগে আগুন। তোরা এবার থামবি প্লিজ। একজন চিনিকে খোঁচা মারছিস আর একজন চিনির হয়ে উত্তর দিচ্ছিস। তবে যাকে নিয়ে এত কিছু, তার এইসবের মধ্যে কোনো কৌতূহল নাই, এটা বোঝা উচিত। নুসরাত একদমে কথাগুলো বলে থামলো। এবার টিনা আর আদনান চুপ হয়ে গেল। বলা যায় কিছুটা নীরবতা বিরাজমান। অনেক হয়েছে তোদের নীরবতা পালন। তোরা চুপ থাকতে পারিস, কিন্তু আমি পারি না। আমার হাতে গোনা কয়েকটা বন্ধু তোরা, কিন্তু তোদের মধ্যে এত মনোমালিন্য একদমই সহ্য হচ্ছে না আমার এটা। আদনান, তুই শুধু শুধু টিনার উপর রাগ করছিস। নির্ণয়কুঞ্জ এমন একটা বাড়ি, যদি কেউ মঙ্গল গ্রহ থেকে ঢাকা শহরে আসে, সেও নির্ণয়কুঞ্জ বাড়ি সম্পর্কে জানতে চাইবে, কারণ নির্ণয় শব্দটাই রহস্যময়। এতে টিনার কি দোষ? কথা বলেই চিনি হাসতে শুরু করলো। চিনির কথা শুনে টিনা, নুসরাত, আদনান ও চিনির সাথে হাসিতে তাল মেলাতে লাগলো। হঠাৎ করে আদনানের চোখ চিনির ওপর আটকে পড়ে। মেয়েটা সবার থেকে তুলনামূলকভাবে ভিন্ন ধাঁচের। চোখে মুখে হিংসা নেই, এত কথার মারপেচও বোঝে না। আর যেটা না বললেই নয়, সেটা হলো চিনি অসম্ভব সুন্দরী। ড্রেস আপও খুব সুন্দর, সুশীল, সবসময় চুড়িদার পরে। যে কেউ এক পলক দেখলেই প্রেমে পড়ে যাবে। হাসি দিলে 2 গালে টোল পড়ে। চিনিকে দেখলেই মনে হয় তার হাসা বারণ আর থুতনির তিলটা কথা বলতে গেলেই কেমন যেন। আদনানের এইসব ভাবনার মাঝে ব্যাঘাত ঘটল একজোড়া কাপলের ডাকে। ভাইয়া, আমাদের দুজনের কয়েকটা কাপল পিক তুলে দিবেন? আদনান একবার টিনা, চিনি, নুসরাতের দিকে তাকিয়ে তারপর কাপলদের বলল। আমায় বলছেন? কাপলদের দিক থেকে উত্তর আসার আগেই টিনা বলল, তোর জায়গায় কি গরু ছাগল আছে নাকি তাদের বলবে? টিনার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করলো। আদনান রাগান্বিত চোখে টিনার দিকে তাকিয়ে আছে। কামান ম্যান, আমাকে দেখার জন্য পরে অনেক টাইম পাবি। তোর মতো গরু ছাগলের চাষ করতে যাচ্ছি না আমি। আপাতত এখন ওদের পিক তুলে দে। তাদের হাতে একদম টাইম নেই গরু ছাগলের ঢং দেখার, তাই না আপু ভাইয়ারা? টিনার কথা শেষ হতে না হতেই কাপল জোড়া টিনার কথার সাথে তালে তাল মিলিয়ে বলতে শুরু করলো। হ্যাঁ ভাইয়া, আমাদের হাতে টাইম নেই। আদনান তাই নীরব দর্শকের মতো সমস্ত ব্যাপারটা হজম করে ফেলল। চিনি আর নুসরাত ওদের কাহিনী দেখে মিটমিট করে হাসছে। আদনান কাপলদের অনেকগুলো পিক তুলে দিল খুব অল্প সময়ের ব্যবধানে। কাপলরা ফোনটা হাতে নিয়ে পিকগুলো দেখেছে আর বলছে, ভাইয়া, আপনি খুব ভালো পিকচার ক্লিক করেন। আপনি কি ফটোগ্রাফার? আদনান উত্তর দেওয়ার আগেই টিনা উত্তর দিল, হ্যাঁ, আমার দোস্ত ফটোগ্রাফার। টিনার কথা শুনে আদনান টিনার দিকে কপাল কুঁচকে তাকালো। টিনা মিটমিট করে হাসছে। আমি আবার কিসের ফটোগ্রাফার? কেন দোস্ত, তুই ভুলে গেছিস? ওই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। টিনার কথা শুনে কাপলদের মধ্যে একজন বলে উঠল, ও, তার মানে ভাইয়া গরু ছাগল, আই মিন পশু পাখির ফটোগ্রাফার। এই জন্যই তো এত ভালো পিকচার তোলে,
তাই তো ওই আপুটা আপনাকে গরু ছাগল বলে খেপাচ্ছিল। এগুলো শোনা মাত্রই সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। আর আদনান পুরোই বলদের মতো তিনার দিকে তাকিয়ে আছে। কাপল চলে যাওয়া মাত্র আদনান খেপে উঠল। তনুর বাচ্চা, তোর সাহস কি করে হয় পাবলিক প্লেসে ইনসাল্ট করার? তার মানে তুই চাইছিস আমি তোকে পার্সোনাল প্লেসে ইনসাল্ট করি? ওকে, ডান। আদনান কিছু বলবে তার আগে চিনি বলে উঠল। তোর থামবি এবার আমার মামা খালা? আমি আর হাসতে পারছি না। চিনি নুসরাতকে বলল, তুই কিভাবে এত চুপ থাকতে পারিস নীরব দর্শক? এবার চুপ না থেকে আর হাসি বন্ধ করে ওদের থামতে বল প্লিজ। চিনি ঠিক বলছে। তিনার ভাইয়া তোরা চুপ কর। আদনান মুখ গোমরা করে অন্যদিকে ফিরে বসলো। সবার চুপ থাকার মাঝেই তিনা আবারও জানতে চাইল নির্ণয় কুঞ্জের রহস্য। চিনি, তাহলে আমাদেরও কিছু জানাতে পারিস নির্ণয়কুঞ্জের বাড়ির সম্বন্ধে? তোর ফ্রেন্ড সুবাদে এইটুকু তো জানতেই পারি। টিনা, তুই চিনিকে জোর করিস না প্লিজ। এই বিষয়ে কথা বললে চিনি অস্থিরতায় ভুগবে, এমনকি প্যানিক অ্যাটাকও হতে পারে। আদনান এবার সবার কথা শুনে চিনির দিকে ঘুরে বসলো। আদনানের ঘুরে বসা দেখে চিনি মুচকি হাসলো। তারপর বলতে শুরু করলো, আমি নির্ণয়কুঞ্জের সম্পর্কে তেমন কিছু জানি না। যেটুকু জানি বা জেনেছি আপুর কাছ থেকে। নির্ণয়কুঞ্জটা বহু পুরনো, কত শতাব্দী আগের তা আমি জানি না, কিন্তু এইটুকু জানি আমার মা নানির জন্মের আগে থেকেই কুঞ্জবাড়ির নাম নির্ণয়কুঞ্জ। তোর তো সবাই বাবার বংশ অনুসারে পরিচয়, মানে পিতৃতান্ত্রিক বলা যায়, কিন্তু নির্ণয়কুঞ্জ ঠিক উল্টো। চিনি, আমি তোর একটা কথার মানে বুঝলাম না। আমরা পিতৃতান্ত্রিক আর কুঞ্জবাড়ি পিতৃতান্ত্রিক না, এটা কেমন কথা? নির্ণয়কুঞ্জ বাড়িতে কখনো পুত্র সন্তান জন্ম হয়নি, সবসময় মেয়ে সন্তান জন্ম নিত। তাই তো কুঞ্জবাড়ির কোনো মেয়ে শ্বশুর বাড়িতে পা রাখতো না। বিয়ে দেওয়ার আগেই শর্তস্বরূপ বলে রাখতো বিয়ের পর এ বাড়িতেই থাকতে হবে, যেটাকে সহজ ভাষায় বলা যায় ঘর জামাই। কারণ এত এত সম্পত্তি ভোগ করবে কে? যে কেউ এই সম্পত্তির লোভে রাজি হয়ে যেত। কিন্তু ভাবার বিষয় হচ্ছে, এটা কুঞ্জবাড়ি যখন সন্তান জন্ম হতো তখন বংশ অনুসারে একটা করেই সন্তান জন্ম হতো। কুঞ্জবাড়ির কেউ এত বছরে দ্বিতীয় সন্তানের মুখ দেখেনি, এমনকি মেয়ে সন্তানও দ্বিতীয় জন্ম হয়নি। ছেলের সন্তান জন্ম হবে এই কথাটা কুঞ্জবাড়ির কেউ দিবার স্বপ্নেও দেখে না। তাই তো নির্ণয়কুঞ্জের মেয়েরা পুরুষদের থেকে কোনো অংশেই কম নয়। চলাফেরা, রাজনৈতিক, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে উপযুক্ত। বংশ অনুসারে নির্ণয়কুঞ্জে একটা কথা ছিল, কখনো যদি নির্ণয়কুঞ্জে ছেলে সন্তান জন্ম নেয় তাহলে তার নাম নির্ণয় রাখবে। তার মানে এত বছর নির্ণয় কুঞ্জ শুধু মেয়ে সন্তান জন্ম হয়েছে? তোর নানুর মা, তোর নানু এবং এর আগের প্রজন্ম শুধু মেয়েই জন্ম দিয়েছে, তাও বংশ অনুসারে একজন করে। দ্বিতীয় সন্তান বা ছেলে সন্তান বলতে এই বংশে কোনো কিছুই ছিল না। এটা তো কোনো হিন্দি মুভির ভূতের বাড়ির অভিশাপের মতো। তিনা অবাক চোখে চিনিকে দেখছে। তিনা এখনো বিশ্বাস করছে না এগুলো সত্যি। চিনি সবাইকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। সবার চোখ মুখ কৌতূহলের রেশ প্রকাশ পাচ্ছে। চিনি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো, যদি মনে করি সেটা অভিশাপ তাহলে তাই। এত বছরের অভিশাপ অবশেষে মুক্তি পেয়েছে কিছু মানুষের জীবনে ধ্বংস লীলা দেখে দিয়ে। চিনির কথা শুনে আদনান, তিনা, নুসরাত একজন আরেকজনের দিকে চোখ চাওয়াচাওয়ি করছে। চিনির ওদের দিকে মনোযোগ না দিয়ে আবারও বলতে শুরু করলো, নির্ণয়কুঞ্জ এত বছরে পুরনো কাহিনীতে এক নতুন কাহিনী অক্ষয় হলো। এ বংশের সবার মতো স্বাভাবিকভাবে আমার নানুমণি এক ফুটফুটে রাজকন্যা সন্তান জন্ম দিল। সবাই ভাবলো বংশ অনুসারে তো এটাই হওয়ার ছিল এবং ভবিষ্যতেও এটাই হবে। কিন্তু মিরাকেল তো তখন ঘটলো যখন আমার নানুমণি এক কন্যা সন্তান জন্ম হওয়ার 17 মিনিট পর আরেকটা কন্যা সন্তান জন্ম হয়, যা কেউ স্বপ্নেও ভাবেনি। তা বাস্তবে প্রতিফলিত হলো নির্ণয়কুঞ্জে। এই প্রথম 2টি সন্তান জন্ম দিয়েছে, তাও আবার টুইন। এটা মিরাকেল ছাড়া আর কি হতে পারে? এর পরের ঘটনা সম্পর্কে আমার ধারণা নেই, কি হয়েছিল আমি সঠিক জানি না। চিনির কথা সমাপ্ত হতে না হতেই তিনা আর আদনান বলে উঠল, নির্ণয় সিনহাত চৌধুরী। নিনয় সিনহাত চৌধুরী। চিনি আর নুসরাত অবাক চোখে তাকালো এদের দুজনের দিকে। দুইটা মানুষ একই প্রশ্ন করলো একই টাইমে। চিনি ছোট করে হাসি দিয়ে বলল, তোরা সারাদিন ঝগড়া করলে কি হবে? তোদের টাইম সেন্স তো দারুণ। একসাথে একই প্রশ্ন কি করে করলি তোরা? চিনির প্রশ্নের উত্তর হিসেবে তিনা আর আদনান থেকে বিশেষ কিছু পাওয়া গেল না। নুসরাত এখনও তিনা আর আদনানকে পলকহীন চোখে দেখে যাচ্ছে। চিনি
আবার কথায় মনোযোগ দিল। প্রথম মিরাকল তো নানুমণি দেখিয়েছে, বড়মণি মোহনা কুঞ্জ চৌধুরী আর আমার মাম্মাম অহনা কুঞ্জ চৌধুরীকে জন্ম দিয়ে। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়বারের মিরাকল তো ঘটেছে। বড়মণি মোহনা কুঞ্জ চৌধুরী বংশ অনুসারে এই প্রথম কেউ পুত্র সন্তান জন্ম দেয়। নাম রাখা হয় নির্ণয় সিনহাত চৌধুরী, যা এখন সবার জন্য অভিশাপ বলে ধারণা করা হয়। কথাগুলো বলেই চিনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কেন যেন চিনির মধ্যে অস্থিরতা কাজ করছে। তারপরও চিনি আবারও বলতে শুরু করলো। এরপর মাম্মাম আপুকে জন্ম দেয়। কিছু বছর পর আমার জন্ম হয়। নির্ণয়কুঞ্জে আবার 2 কন্যা সন্তানের আগমন। এই অভিশাপ থেকে না হয় মুক্তি পেয়েছে সবাই, কিন্তু নির্ণয়কুঞ্জের জলজ্যান্ত অগ্নিগিরি লাভার জন্ম হয়েছে, তাকে দমাবে কে? কথাগুলো শেষ করার আগে চিনির প্যানিক অ্যাটাক শুরু হয়। চিনির কথা শুনে সবাই ভাবনার জগতের চূড়ান্ত স্তম্ভ আটকে পড়েছে। এর মধ্যেই নুসরাত চিনি বলে চিৎকার দিল। চিনি! চিনিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। এখন বেশ অনেকটাই সুস্থ। মিঠি চিনিকে জিজ্ঞেস করলো, চিনি, তোর এখন কেমন লাগছে? আমি কি মাম্মামকে ফোন দিয়ে বলবো তোর অসুস্থতার কথা? চিনি চোখ মেলে তাকিয়ে দেখে মিঠির চেহারায় ভয়ের আভাস। চিনি ঠোঁটের কোণায় ক্ষুদ্র হাসি রেখা টেনে বলল, আপু, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, জাস্ট প্যানিক অ্যাটাক। তোর কাছে যেটা জাস্ট, সেটা আমাদের কাছে আমাদের প্রাণ পাখির কষ্ট। মাম্মামের কাছে হয়তো তোর এই অবস্থার কথা পৌঁছে গেছে, কিন্তু এখন পর্যন্ত মাম্মামের ফোন কেন আসলো না? কথাগুলো বলেই মিঠি ভাবছে মাম্মামের কাছে চিনির অসুস্থ কথা পৌঁছায় নাই। এটা অসম্ভব, কারণ মিঠির কাছে খবর পৌঁছানোর আগে অহনা কুঞ্জর কাছে খবর পৌঁছানোর কথা সবার আগে। কিন্তু চিনি অসুস্থ হয়েছে ঘণ্টাখানেক আগে। চিনিকে হসপিটালে নেওয়া হলো এবং হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। এর মধ্যে অহনা কুঞ্জ একবারের জন্য খোঁজ নেয় নাই। কি এমন রাজকার্য নিয়ে ব্যস্ত যেখানে অহনা কুঞ্জের কলিজা তার মেয়েরা, সেখানে তার মেয়ে অসুস্থ কিন্তু তার কোনো হদিশ নেই। এমন তো আগে কখনো হয়নি। মিঠির ধ্যান ভাঙলো আদনানের ডাকে। আপু, আসবো? আরে আদনান, তিনা, নুসরাত, ভিতরে এসো। এখনও কক্ষের বাইরে দাঁড়িয়ে আছো কেন? মিঠির অনুমতি পেয়ে নুসরাত, আদনান, তিনা হাসি মুখে কক্ষে প্রবেশ করলো। মিঠি বলল, আমি ভুলেই গেছি তোমাদের কথা। চিনিকে নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কোনো ব্যাপার না আপু, হঠাৎ করে চিনি সুস্থ হয়ে গেছে, আমরাও ভয় পেয়ে গেছি। চিনি, তুই এখন কেমন আছিস? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কিছু না কিছু টুকটাক কথা বলছে, কিন্তু তিনা এক নজরে মিঠিকে দেখছে। তিনের চুপচাপ থাকা এবং মিঠির দিকে পলক্ষীনভাবে তাকিয়ে থাকা ব্যাপারটা খেয়াল করেছে মিঠি। মিঠি তিনাকে প্রশ্ন করলো, তিনা, তুমি চুপ কেন? সবাই কথা বলছে কিন্তু তুমি চুপ করে আছো। তোমার কি অস্বস্তি হচ্ছে আমি কক্ষে আছি বলে? টিনা বেশি কথা বলতে বলতে হাঁপানি রোগের ব্যামোতে আক্রান্ত, তাই কম কথা বলার প্রতিশ্রুতি নিয়েছে আপু। এই কথা বলেই আদনান জোরে জোরে হাসতে লাগলো। না আপু, আদনান মিথ্যে বলছে। আসলে অনেকক্ষণ যাবত আমি তোমায় লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তিনার কথা শুনে চিনি এবং নুসরাত চোখ চাওয়াচাই করছে। মিঠি মুচকি হাসি দিয়ে বলল, আমাকে লুকিয়ে দেখার কি আছে তিনা? আমি তো তোমারও বড় অপু হই। চিনি যেমন আমার বোন হয়, তেমনি তুমি আর নুসরাতও আমার বোন হও। আমি তোমাকে সব সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছি। শাড়ি ইন দ্য র্যাম্প শোতে 200 জনের মধ্যে তুমি প্রথম হয়েছিলে। তখন থেকে আমি তোমার বিগ ফ্যান। বিলিভ মি আপু, তুমি সামনাসামনি অসম্ভব সুন্দর এবং তোমার পোশাক সুশীল। ইনফ্যাক্ট তোমরা 2 বোনই খুব সুন্দর। কথাগুলো বলেই তিনা মিঠিকে জড়িয়ে ধরল। তিনার পাগলামি দেখে মিঠিও তিনাকে জড়িয়ে ধরল। চিনি আর নুসরাত তাদের পাগলামি দেখে হাসছে। তিনা বলল, আপু, তোরার সাথে পিক তুলতে পারি? অবশ্যই। আমাকেও সাথে নাও, আমি তোমাদের সাথে পিক তুলবো। তাহলে এই নুসরাত কেন বাকি থাকবে? তুমিও এসো ফোন নিয়ে। পিকচার তোলা শেষে চিনি, নুসরাত, তিনা 3 জন ফোন হাতে নিয়ে পিকচার শেয়ার করছে। এর মধ্যে আদনান বলল, আমাকে যারা ভুলে গেছে তাদের ফোন নষ্ট হয়ে যাক, তাদের চার্জার জ্বলে পুড়ে ছারকার হয়ে যাক, ইয়ারফোনে গ্রিট লেগে যাক। আদনানের কথাগুলো শুনতে দেরি, কিন্তু তিনা, নুসরাত, চিনি হাত থেকে ফোন রাখতে দেরি নয়। আদনান এত সময় যাবৎ নারী সমাজের কর্মকাণ্ড দেখছে এবং ভাবছে নারী সমাজ হলো স্বার্থপর সমাজের অংশীদার। নয়তো ওর মতো ছেলেকে ইগনোর করা মানে চাঁদকে হাতে পেয়ে ফ্রিজে রেখে দেওয়া। মিঠি ওদের কার্যকলাপ দেখে হাসতে হাসতে বলল, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলেই কক্ষ থেকে বের হয়ে গেছে মিঠি। তিনা বলল, কামান ম্যান, এই প্যালেস 10 থেকে 15টা ফিমেল হেল্পিং হ্যান্ড আছে। কেউ না কেউ তো তোর কপালে জুটেই যাবে। আমি তোর মতো
যেখানে সেখানে হেল্প হ্যান্ড খুঁজি না, খুঁজলে বারবি ডল খুঁজবো। হয়েছে তোদের ঝগড়া করা, এবার নুসরাতের দিকে তাকিয়ে দেখ। নুসরাত ঘন্টায় একটা করে কথা বলে, আর তোরা দুজন মিনিটে 6 বার ঝগড়া করিস। নুসরাত সদা বিধবা, তাই কথা বলতে জানে না। শোন তাহলে আসল রহস্য। আমার বোনকে আমি ছোট থেকে অল্প কথা বলার প্রতিশ্রুতি দিয়েছি। আই অ্যাম ইন্টারন্যাশনাল টিচার। তাহলে তুই নীরবতা অধিকারী ইন্টারন্যাশনাল টিচার হয়ে বাচাল কি করে হয়ে গেলি বস? নুসরাত এতক্ষণ চুপ থাকলেও এখন কিছুতেই হাসিটাকে থামিয়ে রাখতে পারল না। আবারও চিনির কক্ষে সবার হাসির ধ্বনি শোনা গেল। সময় বিকাল 5টা। তিনা, আদনান, নুসরাত বাসায় ফিরবে, তাই চিনি মিঠি ওদের সামনে এগিয়ে দেওয়ার জন্য ওপর থেকে নিচে নেমেছে। ওরা প্যালেসের বৃহত্তর আঙিনার সামনে দিয়ে চলতে গিয়ে দাঁড়িয়ে পড়ল, কারণ সদর দরজার সামনে ফিমেল গার্ড এক এক করে সারি বেঁধে দাঁড়াচ্ছে। সাই সাই করে সাদা রঙের গাড়ি সদর দরজার এসে থেমেছে। এতগুলো গাড়ির মধ্যে থেকে একজন সুঠামদেহী মহিলার আগমন ঘটল। কঠোর চরিত্রের নারীটি দেখতে অসম্ভব সুন্দর, যে কেউ নির্দ্বিধায় বলে দেবে। চিনির মতন অনেকটা ধবধবে সাদা না হলেও সুন্দরী রমণী তালিকায় অহনাকুঞ্জ চৌধুরী প্রথম কাতারেই থাকবে। অহনাকুঞ্জ চৌধুরী বিচক্ষণ প্রকৃতির মানুষ। হাতে বোনা কারুকাজের থেকেও সূক্ষ্ম কাজ করা অহনাকুঞ্জ দেহের পরনের শাড়িটি কোনো রাজরানীর পোশাক থেকেও কম নয়, দেখেই বোঝা যাচ্ছে। হাতের ফোন থেকে শুরু করলে সব কিছুই ব্র্যান্ডের ছোঁয়া আছে। অহনাকুঞ্জকে দেখলেই বোঝা যায় চিনি আর মিঠির পোশাকের শালীনতা কেন বিরাজময়। যেখানে মা সুশীল শালীনতা মেনে পোশাক পরে, সেখানে মেয়েরা মেনে চলবে স্বাভাবিক। অহনাকুঞ্জ চৌধুরী গাড়ি থেকে নেমে পড়ার সাথে সাথে তার সামনে হাজির হলো এক মধ্যবয়স্ক লোক। অহনা মামনি, তুই ঠিক যেমনটা বলেছিস ঠিক তেমনটাই হয়ে গেছে। পাসপোর্ট, ভিসা, টিকিট সব রেডি। কাকামণি, আপনি তো জানেন চিনির মেল ফোবিয়া আছে। ডানের অন্ধকার সুড়ঙ্গ দিয়ে আমার কক্ষে আসেন, বাকি কথা প্যালেসের ভেতরে হবে। জি মামনি। কথা শেষ করেই অহনাকুঞ্জ চৌধুরী ভেতরে চলে গেল। কাকুমণি সবসময় অহনাকুঞ্জ চৌধুরীর ডান হাত বলা যায়। অহনাকুঞ্জ চৌধুরী সব কিছু কাকুমণি অবাগত। অহনাকুঞ্জ চৌধুরী ভিতরে ঢোকার পরপরে বাহিরে মেল গার্ড দাঁড়িয়ে পড়েছে আর ফিমেল গার্ড পিছু নিচ্ছে। ভিতরে প্রবেশ করার সাথে সাথে প্যালেসের বৃহত্তর আঙিনায় সবাইকে দেখে থেমে গেল অহনাকুঞ্জ। অহনাকুঞ্জ চৌধুরী সূক্ষ্ম নজরে সবাইকে একবার পরখ করলো। অহনাকুঞ্জ চৌধুরীকে দেখে ভয়ে কারো মুখ থেকে কথা বের হচ্ছে না। চিনি দৌড়ে এসে অহনাকুঞ্জকে জড়িয়ে ধরল। আমার মামনির শরীর এখন কেমন আছে? এখন অনেকটাই ভালো মাম্মাম। মিঠি মনে মনে ভাবছে তার মানি মাম্মামের কাছে খবর পৌঁছে গেছে। মিঠির ভাবনার মাঝে অহনাকুঞ্জ মিঠিকে বলল, মিঠি, তুমি এক্ষুনি কক্ষে গিয়ে তোমার এবং চিনির মামনির জামা কাপড় প্যাক করে নাও, হাতে একদম সময় নেই। মিঠির আর সাহস হলো না অহনাকুঞ্জকে জিজ্ঞেস করার মিঠি এবং চিনি কোথায় যাবে। মিঠি কক্ষে চলে গেল। অহনাকুঞ্জ চৌধুরী চিনির গালে হাত রেখে বলল, তুমি গিয়ে মিঠিকে সাহায্য করো। চিনি চুপচাপ তার মাম্মামের কথা মেনে চলে গেল। তিনা, নুসরাত, আদনান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অহনাকুঞ্জ চৌধুরী জিজ্ঞেস করল, তোমরা কি বাসায় চলে যাবে এখন? জি আন্টি। অহনাকুঞ্জ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে বলে উঠল, নুসরাত, তুমি আমার সাথে এসো। নুসরাত কিছুটা কেঁপে উঠল, তারপর বলল, জি আন্টি, আসছি। একবার ভাইয়ের দিকে আরেকবার তিনার দিকে তাকালো। এরপর নুসরাত অহনাকুঞ্জের পিছু নিল। অহনাকুঞ্জ চৌধুরী নিজের বৈঠক বিশিষ্ট কক্ষে প্রবেশ করে ক্লান্তকর শরীর নিয়ে রকিং চেয়ারে গিয়ে বসলো। নুসরাত জিজ্ঞেস করলো, আন্টি আসবো? এসো নুসরাত। খানিকটা সময় কক্ষে নীরবতা অবহিত হলো। নুসরাত ইতস্তত বোধ করছে। অন্যদিকে অহনাকুঞ্জ চৌধুরী নুসরাতকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। অহনাকুঞ্জ চৌধুরী নুসরাতের দিকে তাকিয়ে বলল, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা অর্থহীন। আমি তোমাকে স্পষ্টভাবে কিছু জিজ্ঞাসা করছি, আশা রাখছি মিথ্যে, বানোয়াট, অযুক্তিকর কিছু পাবো না। কিন্তু নুসরাতের অভিব্যক্তি বোঝা যায় নাই। স্থির হয়ে মাথা নিচু করে এখনো দাঁড়িয়ে আছে। এরপর অহনাকুঞ্জ চৌধুরী আবারও বলল, আমার জানা মতে ফিনল্যান্ডে তোমার কোনো রিলেটিভ নেই। তাহলে 5 তারিখ রাত 3:36 কার সাথে 5 মিনিট 17 সেকেন্ড কথা বলেছ? এত সময় নতহীন স্থির চোখ আচমকা অহনাকুঞ্জ চৌধুরীর চোখে চোখ রাখলো। আন্টি, আমি সত্যি বলছি, আমি কারোর সাথে কথা বলি নাই। এত গভীর রাত পর্যন্ত আমি তো পরীক্ষার সময় নিদ্রাহীন থাকি না। বিশ্বাস করেন আন্টি,
ফিনল্যান্ডের কেন? আমি তো বাংলাদেশের মধ্যে আব্বু আম্মু ভাই চিনি টিনা ছাড়া আর কারোর সাথে যোগাযোগ রাখি না। অহনাকুঞ্জ চৌধুরী মনোযোগ সহকারে কথাগুলো শুনল। তারপর কিছু একটা ভেবে নুসরাতকে বলল, তুমি এখন যাও, কিন্তু আমার আর তোমার মধ্যে এতক্ষণ যাবতীয় যা কথা হয়েছে তৃতীয় কোনো ব্যক্তির কান পর্যন্ত যেন না পৌঁছায়। জি আন্টি। নুসরাত কক্ষে থেকে বের হচ্ছে আর কাকামণি কক্ষে ঢুকছে। কাকামণি নুসরাতের কান্না ভেজা চোখ দেখে বলল, এই মেয়ে, তোর চোখ মুছে যাও, নয়তো বাইরে সবাই সন্দেহ করবে। নুসরাত কাকামণির কথা অনুযায়ী মুখ মুছে বাইরে বের হলো। কিছু দূর যেতেই আদনান আর টিনার সাথে দেখা হয়ে গেল। আদনান জিজ্ঞেস করলো, কিরে বনু, আন্টি তোকে ডেকে নিয়ে গেল কেন? তেমন কিছু না ভাইয়া, কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, তাই টুকটাক খোঁজ খবর নিল। নুসরাতের বলা উত্তর টিনার পছন্দ হলো না। সূক্ষ্ম চোখে নুসরাতের দিকে তাকিয়ে আছে। এর মধ্যেই চিনি হাজির হলো। তোরা এখন চলে যাবি? চল তোদের এগিয়ে দিয়ে আসি। এর মধ্যে টিনা প্রশ্ন করলো, আন্টির পিএস মনে হয় আন্টির দুঃসম্পর্কের কাকা হয়, তার মানে তোরও দুঃসম্পর্কের না? না, ওনাকে তো সদর দরজা দিয়ে প্রবেশ করতে দেখলাম না, তাহলে নির্ণয়কুঞ্জের মধ্যে প্রবেশ করলো কি করে? ছোট নানা ভাই নির্ণয় ভাইয়ার তৈরি করা ডান পাশের অন্ধকার সুড়ঙ্গ দিয়ে কুঞ্জবাড়িতে প্রবেশ করছে। এই অন্ধকার সুড়ঙ্গ শুধু নির্ণয় সিনহাতের ব্যবহারের জন্য ধার্য করা ছিল, কিন্তু নির্ণয় ভাইয়া চলে যাওয়ার পর আর আমার মেইল ফোভিয়ার হওয়ার পর পুরুষ লোক খুব প্রয়োজনে কুঞ্জবাড়িতে আসতে চাইলে ডানের অন্ধকার সুড়ঙ্গ দিয়ে আসে। ডান পাশের রুমগুলো দেখছিস তো, ওইগুলো নির্ণয় ভাইয়ার একান্তই বলা যায়। এখনো পর্যন্ত কেউ ওই রুমে প্রবেশ করতে পারেনি, এমনকি আমিও না। বৈঠকখানায় কাকামণি অহনাকুঞ্জকে বলল, মামনি, তুই যা করেছিস বুঝে শুনে করেছিস তো? এখনও আমরা কিন্তু শিওর নই সে দেশে আসবে কি না। তারা গুপ্তচর হতে পারে, কিন্তু মিথ্যে খবর রটায় না কাকামণি। তার চলাফেরা গতিবেগ দেখেই বলেছে সে যে কোনো টাইমে দেশে পা রাখবে। সে আগে যতটা হিংস্র ছিল তার মাত্রা ছাড়িয়ে গেছে, মানুষ খেকো হয়ে গেছে। আমি আমার মেয়ের ওপর কোনো আঁচ আসতে দেব না কাকামণি। কিন্তু মামনি, হিংস্র সিংহের গুহায় কেন পাঠাচ্ছ তাদের? যেহেতু হিংস্র সিংহকে ভয় পাচ্ছি, তাহলে সব থেকে নিরাপদ জায়গা সিংহের গুহা। সে যদি একবার খুঁজতে বের হয়, সব জায়গা খুঁজলেও নিজের গুহায় খুঁজবে না। ফিনল্যান্ড শহর, দ্য গ্রেস অফ হ্যাভেন রাজকীয় বাড়ি। চারিপাশে অসম্ভব তুষারপাত হচ্ছে। ঘুটঘুটে অন্ধকার এক কামরায় দুই জোড়া চোখের অস্তিত্ব ছাড়া অন্য কিছু বর্ণনা করা অসম্ভব। এক জোড়া রক্তিম চোখ আরেক জোড়া চোখের হিংস্র ক্রোধকে সমর্থন করছে। সে ক্রোধ বৈশিষ্ট্য প্রাণীর হলো পিটবুল, যার নাম রাখা হয়েছে ড্যাজি। সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি কুকুরের কথা বললে প্রথমেই চলে আসে পিটবুল জাতের কুকুর। এই প্রজাতির কুকুর আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে। আসলে এদের আক্রমণাত্মক স্বভাব প্রতিরোধ করা খুব মুশকিল। খুব ভালোভাবে এদেরকে প্রশিক্ষণ না দিলে ফলস্বরূপ হতে পারে মারাত্মক। আর সেখানে রক্তিম চোখের উঠে গেলে নিজ হাতে মুখে খাবার তুলে দিচ্ছে। ব্যাপারটা দেখতে তার চেয়ে বেশি ভয়ঙ্কর। ড্যাসি প্রচণ্ড শক্তিশালী এবং সবসময় মারাত্মক বিপজ্জনক হয়ে থাকে। এদের উচ্চতা সাধারণত 23 থেকে 29 ইঞ্চি হয়। এই প্রজাতির কুকুর পোষার ক্ষেত্রেও বিশ্বের বহু দেশে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে রক্তিম চোখের মানব কামড়ার সঙ্গী করে রেখেছে নির্দ্বিধায়। ড্যাজি মাথায় হাত দিয়ে রক্তিম চোখের মানব অর্থাৎ নির্ণয় বলল, ড্যাজি, বলতো তাকে কি গিফট দেওয়া উচিত? তুই কিছু একটা আইডিয়া দে। জানিস তো ড্যাজি, সে কত সুন্দর, অনেক অনেক সুন্দর। অহনাকুঞ্জ চৌধুরী কথা বলতে শুরু করলেন। আমি তো এটাই বিবেচনা করে পাচ্ছি না, যেখানে ফিনল্যান্ড শহর ক্রমাগত বিশ্বের নিরাপদ দেশগুলোর মধ্যে একটি, সেখানে ওর মতো হিংস্র প্রাণী কিভাবে নিজের কর্মকাণ্ড চালাচ্ছে। অহনাকুঞ্জ চৌধুরীর কথাগুলো শুনে কাকামণি বলতে শুরু করলো, কাল রাত থেকে ওর কোনো হদিশ নেই। আমাদের গুপ্তচর এবং ইনফরমেশন টিম পুরো ফিনল্যান্ড অভিযান চালাচ্ছে, কিন্তু সে নিরুদ্দেশ। অহনাকুঞ্জ কথাটা শুনেই উত্তেজিত হয়ে পড়ল। সে যা ভাবছে তবে কি তাই হলো? অহনাকুঞ্জের ভাবনার মধ্যে কাকামণি বলল, গুপ্তচর এবং ইনফরমেশন টিমের ধারণা সে দেশ পাড়ি দিয়েছে সবার অগোচরে। কথাটা শুনেই অহনাকুঞ্জ চৌধুরীর ক্ষিপ্ত নজরে কাকামণির দিকে তাকালো। কাকামণি মাথাটা নত করে বলল, তার তীক্ষ্ণ বুদ্ধি এবং পৈশাচিক কর্মকাণ্ডের সাথে আমরা কেউ অবগত নই মামনি। আমি যা ভয় পেয়েছি তার মানে তাই হলো। ও খুব ধুরন্ধর।
ও যদি ধুরন্ধর না হতো তাহলে ৮ বছর আগে ১৮ বছর বয়সী তীক্ষ্ণ বুদ্ধি এবং পৈশাচিক কর্মকাণ্ড দ্বারা আমার থেকে আমার এমপি পদ কেড়ে নিতে পারতো না এবং সবাইকে বাধ্য করেছে তাকে এমপি হিসেবে মানতে। নয়তো ১৮ বছর বয়সে কি করে এমপি হিসেবে নিযুক্ত হয়? ওর মতো উন্মাদ এদের সাথে পেরে ওঠা কারো কাম্য নয়। কাকামণি, অতি দ্রুত গাড়ি বের করতে বলো, আমরা এক্ষুনি বের হব। জি মামুনি। মিঠি রুমে প্রবেশ করতেই দেখতে পেল চিনি ভেজা চুলে কেচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মিঠি রুমে প্রবেশ করতে করতে চিনিকে বলল, আজ আবারও? তিনি মিঠির দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। চিনির চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মিঠি তোয়ালটা নিয়ে এসে চিনির চুল মুছে দিচ্ছে। মিঠি আবারও বলল, ছোট থেকে শুধু শুধু এই ভয় নিয়ে বেঁচে আছিস, অকারণেই তোর নিয়ম মেনে চলছিস। সে আমাদের আশেপাশে কখনো আসবে না বলছে, যদি আমরা নিজে থেকে তার কাছে না যাই। চিনি ভাবছে সে বলছে আমাদের কাছে আসবে না, কিন্তু এটা তো বলে নেই সে আমাদের শান্তিতে বাঁচতে দেবে। সে এমন কিছু করবে যেন আমরা নিজে থেকেই তার কাছে যাই। আমি তার সেই রাতের ভয়ঙ্কর রূপ দ্বিতীয়বার দেখতে চাই না। মিঠি চিনির হাত থেকে কেচি নিয়ে চিনির কোমর সমান চুল থেকে 17 ইঞ্চি মেপে বাকি চুল কেটে ফেলল। এটা চিনি প্রতি মাসেই করে, কোনো এক নিষ্ঠুর মানবের হুকুম বলে কথা। ছোট থেকেই চিনির চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় অনাকুঞ্জের মতো, কিন্তু মিঠির বেলা ভিন্ন। মিঠির খুব তাড়াতাড়ি চুল বড় হয় না, আর না হওয়ারও কারণ আছে। মিঠি কিছুদিন পর পর নিউ হেয়ার কাট দেয়। চিনি আর মিঠি যখন চুল নিয়ে ব্যস্ত তখনই কক্ষে প্রবেশ করলো অহনাকুঞ্জ চৌধুরী। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা কিছু সময়ের মধ্যেই বের হব। অহনাকুঞ্জের কণ্ঠের সুর শুনে চিনি আর মিঠি অপ্রস্তুত হয়ে পড়ল। মিঠি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চিনি বোকার মতো অহনাকুঞ্জের দিকে তাকিয়ে আছে। মিঠি ভয়ে কিছু জিজ্ঞেস করতে না পারলেও চিনির অবুঝ মন জিজ্ঞেস করলো, মাম আমরা কার কাছে যাচ্ছি? তোমরা প্রিমির কাছে যাচ্ছ। পিমি নামটা শুনেই চিনি ঘাড় ঘুরিয়ে মিঠির দিকে তাকালো। মিঠি নির্বিকার চোখে তাকিয়ে আছে অহনাকুঞ্জ চৌধুরীর দিকে, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। চিনি বলল, কিন্তু পিমি থাকে কোথায়? কয়েক মাস পরে তো আমার পরীক্ষা। গেলেই দেখতে পাবা কোথায় থাকে। তোমার পরীক্ষার আগেই চলে আসবে। আর কিছু শুনতে চাই না আমি। রেডি হয়ে নাও। বলেই রুম থেকে বের হয়ে গেল অহনাকুঞ্জ চৌধুরী। অহনাকুঞ্জ যাওয়ার পর চিনি মিঠির কাছে গেল। আপু পিমিকে? পিমি হলো সে যাকে আমি আর তুই ছোটবেলায় অন্য দেশের নায়িকা ভাবতাম। এর থেকে বেশি কিছু আমার মনে নেই। তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। সবাই রেডি হয়ে সর্দর দরজার সামনে হাজির। চিনি সাদা রঙের চুড়িদার পরেছে, কোমর থেকে 17 ইঞ্চি বড় চুলগুলো ছেড়ে রেখেছে। খুব সাদাসিধে কিন্তু বরাবরের মতো হাস্যোজ্জ্বল চেহারা। মিঠি পরনে জিন্স এবং লং কুর্তি এবং গলায় স্কার্ফ ঝোলানো, হাতে ঝোলানো জিন্স এবং লেদারের জ্যাকেট এবং পায়ের হাই হিল। অহনাকুঞ্জ সর্দর দরজায় এসে চিনি এবং মিঠির সামনে দাঁড়ালো। চিনির গালে হাত রেখে বলল, চিনি মামনি, তুমি এইরকম পোশাক কেন পরেছ? বোন তো এইরকম পোশাক পরে নেই। মামা আমি ওই রকম পোশাকে কমফোর্ট ফিল করি না। আপু তো মাঝে মাঝে মডেলিংয়ের জন্য এইরকম পোশাক পরে। সবসময় মনে রাখবে, পানি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রং ধারণ করতে হয়। পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। যেই জায়গায় যাবে সেই অনুযায়ী পোশাক পরতে হবে এবং সেইভাবে চলতে হবে। তোমরা যেখানে যাবে সেখানে অনেক ঠান্ডা এবং শীত। মাম্মাম পিমির বাসায় গিয়ে শীতের পোশাক পরে নিব। এই অবধি যেতে পারবে তো? হ্যাঁ যেতে পারবো। তুমি এবং আপু তো আছো সাথে। ঠিক আছে, গাড়িতে ওঠো তোমরা। অহনাকুঞ্জ চৌধুরী যখন গাড়িতে উঠবে ঠিক তখনই পেছন থেকে কাকামণি ডাক দিল। অহনা মামুনি। জি কাকামণি, বলেন। তোর কথা অনুযায়ী আমি কাল সন্ধ্যা থেকে সারা রাত চিনির ফোন আমার কাছে রেখেছি। তোর সন্দেহ ঠিক ছিল। চিনি নানু ভাইয়ের ফোনে এক নম্বর থেকে একবার কল এসেছে। হাজারখানা ফোন তো অবশ্যই এসেছে। প্রথম আমি নম্বরগুলো ব্লক মেরেছি, কিন্তু তাতেও কাজ হয়নি। এরপর ফোন অফ করে ফেলেছি। ফোনটা এখনও আমার কাছে, কিন্তু সবগুলো নাম্বার বাংলাদেশের খোঁজ নিয়ে দেখেছি। অহনাকুঞ্জ মন দিয়ে কথা শুনল, শুধু উত্তরে এটাই বলল, কাকামণি, ফোনটা আপনার কাছে রেখে দেন, চিনিকে দেওয়ার প্রয়োজন নেই। বলে গাড়িতে উঠে পড়ল। চিনি এবং মিঠিকে নিয়ে অহনাকুঞ্জ এক গাড়িতেই বসলো। অহনাকুঞ্জ চৌধুরীর গাড়ির সামনে দুইটা পুলিশের গাড়ি
এবং পিছনে 2টা পুলিশের গাড়ি। গাড়ি এয়ারপোর্টে এসে থামছে। অহনাকুঞ্জ চৌধুরী গাড়ি থেকে নেমেই মেয়েদের নামিয়েছে। অহনাকুঞ্জ চৌধুরী কিছুক্ষণ মেয়েদের দিকে তাকিয়ে থেকে মিঠিকে উদ্দেশ্য করে বলল, কালকে রাতে যা বলেছি সব মনে আছে তো? জি মাম্মাম। তোমাদের যা প্রয়োজন পিমির কাছে পেয়ে যাবে। টাকা এবং যাবতীয় যা লাগবে পিমির কাছে বলবে। আমি কিছুদিন পর তোমাদের নিতে আসছি। এখানে আমার অনেক কাজ আছে, চাইলেই যেতে পারবো না এখন। অহনাকুঞ্জ চৌধুরী কথা শুনেই চিনি কান্না করে দিল। মাম্মা তুমি যাবে না তাহলে আমিও যাব না। অহনাকুঞ্জ চৌধুরী এতক্ষণ এই ভয়টাই পেয়েছিল। মাঝপথে এসে চিনি বেঁকে বসবে না যাওয়ার জন্য। চিনিকে মিঠি অনেক বোঝাচ্ছে, কিন্তু চিনির কান্না কিছুতেই থামছে না। চিনির এমন কান্না দেখে অহনাকুঞ্জ বলল, আমি তখন যেতে পারবো না, এটা তুমি খুব ভালো করে জানো। তোমার কি আদনান, তিনা, নুসরাতকে চাই? হ্যাঁ চাই। তোমার মাম্মাম প্রমিস করছে ওদের পাসপোর্ট ভিসার প্রসেসিং হয়ে গেলেই ওদের পাঠিয়ে দেবে। তখন ওদের নিয়ে অনেক আনন্দ করো। অহনাকুঞ্জ চৌধুরীর কথা শুনে চিনির কান্না থেমে গেছে। তারপর চিনি কিছু একটা ভেবে বলল, মামা আমি তোমায় আজ সকালে কিছু জিজ্ঞেস করেছিলাম। ওইখানে গিয়ে তোমাকে সাইকোলজি ডাক্তার দেখানো হবে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।